বর্তমানে এই যে ফান্ড কাটিং যে সিচুয়েশনটা আমরা পার করছি, যারা আমরা ডেভেলপমেন্টে কাজ করি, তারা কিভাবে অ্যাজ আ বাংলাদেশ সারভাইভ করতে পারে এবং কি প্ল্যানিং করলে আমরা আমাদের কমিউনিটির যে ডেভেলপমেন্ট এটা আটকে যাবে না, এই নিয়েই আসলে আমাদের এই আয়োজন। আপনারা সকলে আমাদের স্টুডিওতে আজকে যিনি আছেন তাদের সকলেরই পরিচিত মুখ আমাদের সাথে আজকে আছেন জনাব শাহিন আনাম আপা। উনি এক্সিকিউটিভ ডিরেক্টর মানুষের জন্য ফাউন্ডেশন, তার সাথে সাথে উনি এমবি অ্যাওয়ার্ডি ফ্রম দ্য কিং অফ ইউকে এবং উনি এসডিজির সিটিজেন প্ল্যাটফর্মের একজন কোর মেম্বার। আপনারা আপাকে অনেক প্রোগ্রামে হয়তো দেখেছেন, অনেক কিছু নিয়ে কথা বলতে, তার সাথে সাথে ডেভেলপমেন্টে বলেন, বাংলাদেশের উন্নয়নে বলেন সামগ্রিক বাংলাদেশ সম্পর্কে বলেন, আপার অনেক অভিজ্ঞতা আছে। তো আপাকে আজকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। ধন্যবাদ। আপা ভালো আছেন? আছি ভালো। আপা, আমি তো বর্ণনা করছিলাম যে কেন আমরা আসলে আজকে এখানে উপস্থিত হয়েছে এবং এনডিপি এটা নিয়মিত একটা প্রচারণা করছে, এটার যে তথ্য এটাকে আমরা এক জায়গায় রেজুলেশন আকারে তৈরি করছি। তো আপনি যখন এই সিচুয়েশনটা শুনলেন, এই ফান্ড কাটের ব্যাপারটা আপনি জানলেন, আপনার অনুভূতি কেমন ছিল? না, আমি তো ভীষণভাবে শকড হয়েছি। আমরা মানুষের জন্য ফাউন্ডেশনের ইউএসএআইডির 3টা প্রকল্প আমরা বাস্তবায়ন করছিলাম, যেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এবং আমাদের আজকে 22 বছর ধরে আমরা উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত এবং অনেক ডোনার দাতা সংস্থা আসছে গেছে, কিন্তু এইভাবে হঠাৎ করে একটা চিঠি দিয়ে বন্ধ করেছে এই প্রজেক্টের মাঝখানে, এটা কিন্তু কোনো দিন হয় নাই। সো এটা আমাদের জন্য ভীষণ শকিং ছিল এবং আমরা মানে ভাবতেও পারি না যে একটা কলমের খোঁচায় এই যে হাজার হাজার মানুষের জীবন জীবিকা, চাকরি, এবং তার চাইতে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ যে যারা তাদের বেনিফিশিয়ারিজ, ওদের হঠাৎ করে সব রকমের সাহায্য চলে গেল তাদের কাছ থেকে। বিশেষ করে যারা লাইফ সেভিং কাজগুলো করত, যেমন ম্যালেরিয়া, যেমন টিবি, বাংলাদেশে তাদের বিরাট একটা টিবি, তারপরে আইসিডিডিআরবির যে লাইফ সেভিং কাজগুলো করে, নারীদের জন্য কন্ট্রাসেপটিভ। এখানে আমি মনে করি যে নারী সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রাইটের উপরে একটা বড় ধাক্কা এসছে। সো আমি তোমার প্রশ্ন যদি উত্তর দিই, এটা আমাদের জন্য খুবই শকিং ছিল, এটা আনপ্রেসিডেন্টেড ছিল এবং এরকম আর কোনো আমরা নজির দেখি নাই যে এইভাবে কোনো ওয়ার্নিং ছাড়া প্রজেক্ট বন্ধ করে দেওয়া। এবং এটা শুধু কিন্তু বাংলাদেশের জন্য না, গ্লোবালি তারা স্টপ করে দেয়, তাদের ওখানকার অফিসও রাতারাতি বন্ধ হয়ে যায়। অনেক বড় একটা প্রভাব আমরা প্রায় পড়ছি। আজকে যেমন পত্রিকায় পড়লাম যে কত মিলিয়ন, 7.5 মিলিয়নের কন্ট্রাসেপটিভ এটা বেলজিয়ামে একটা স্টোর হাউসে, ওয়্যার হাউসে রাখা হয়েছে, যেটা ওরা প্ল্যান করছিল পুড়িয়ে ফেলবে। তাও তাদেরকে অ্যালাউ করছে না যে ওরা অন্য এনজিও বা কারো কাছে দিবে। আফ্রিকার জন্য এটা ছিল এবং সেই কারণে ইউএনএফপিএ বলছে যে ম্যাটারনাল মর্টালিটি, আনওয়ান্টেড প্রেগনেন্সি সবই বাড়বে, যেটা আলটিমেটলি নারীর স্বাস্থ্য এবং ওভারঅল উন্নয়নের উপর একটা প্রভাব ফেলে। সো এটা একটা আন্তর্জাতিক একটা প্রভাব হয়েছে, আমাদের দেশে তো হয়েছেই। আমাদের বলে যে 40 থেকে 50 হাজার উন্নয়ন কর্মীদের চাকরি চলে গেছে। সো এটা একটা ডিজাস্টারের মতো। জি, অবশ্যই এটা ভীষণভাবে শকিং, আমরা বুঝতেই পারছি। তাহলে এই যে আমরা শকটা পেলাম, এরপরে শক অ্যাবজর্বেন্সের যেই মানে সময়টাতে আমরা যাচ্ছি, আমরা আসলে কিভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করছি, বা আপনারা যারা প্রতিষ্ঠানগুলোকে চালাচ্ছেন তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করছে? আমাদের প্রতিষ্ঠান, যেমন আমরা ইউএসআইডির আমরা খুব বড় ফান্ড পেতাম না, ছোট ছোট পেতাম। তাও আমাদের এখানে 7 জনের চাকরি চলে গেছে, ভালনারেবল হয়ে গেছে। এরকম একটু একটু করে আরও যারা, যেমন এর মধ্যে আবার খুব ইন্টারেস্টিং, গত 3-4 বছর ধরে ইউএসএআইডি বিশাল বিশাল ফান্ড কল করছিল, 40 মিলিয়ন, 50 মিলিয়ন, 70 মিলিয়ন। এই কক্সবাজারে হোস্ট কমিউনিটি, তারপরে এখানে আরেকটা প্রজেক্ট
বাংলাদেশ আমেরিকান মৈত্রী ওই প্রকল্প যেটা ব্র্যাক পেলো ম্যানেজ করতে, তো তারা তো অনেক ছেলে মেয়ে রিক্রুট করেছিল, চাকরি পেয়েছিল, ওদের ধপ করে সবার চাকরি চলে গেল। এরকম তারা যদি এর মধ্যে এত বড় বড় কল না দিত, বড় বড় প্রকল্প বাংলাদেশে হঠাৎ করে মনে ছিল অনেক টাকা ওরা দিবে, এবং পাইপলাইনে আরও অনেক ছিল। এটা করার জন্যে অনেকেই জয়েন করেছিল, হয়তো অন্য জায়গায় চাকরি করতো, এখানে বেটার একটা অপরচুনিটি পেয়ে ওই চাকরি ছেড়ে এখানে চলে এসছে। সো ওরা খুবই ভালনারেবল হয়ে গেল। আমরা এখন যখন একটা কোনো পোস্টের জন্য অ্যাডভার্টাইজ করি, বেশিরভাগ যারা অ্যাপ্লাই করে তারা ইউএসএআইডির প্রজেক্টে ছিল। এবং সবচেয়ে যেটা আমার দুঃখ লাগে যে ওরা অর্ধেক বেতন, কারণ হয়তো আমাদের প্রকল্প পজিশন ছোট জুনিয়র এবং এত বেতন নাই, ওরা অর্ধেক বেতনেও কাজ করতে রাজি হচ্ছে, কারণ কাজ তো করতে হবে, এই জিনিসটা হচ্ছে। এবং এই যে কোয়ালিফাইড এতগুলো উন্নয়ন কর্মী, এরা তো এদের অভিজ্ঞতা আছে, স্কিল আছে, অনেক ভালো কাজ করা, এরা যে বেকার হয়ে গেল, এটা আমি মনে করি আমাদের দেশে সার্বিক যে উন্নয়ন, বিশেষ করে সামাজিক ক্ষেত্রে যে উন্নয়ন, সোশ্যাল যে ডেভেলপমেন্ট, সেখানে একটা বড় ধাক্কা এসেছে এবং আরও আসবে। আরেকটা কথা আমি বলবো যে তাদেরকে প্রাইভেট সেক্টরও তেমন নিতে চায় না, কারণ ওই ধরনের স্কিল হয়তো ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বা এই ধরনের কাজ করতে হয়তো নিতেও পারে কিছু, কিন্তু বেশিরভাগ ওই তো এইচআরে, বাট আদারওয়াইজ প্রাইভেট সেক্টর নিতে চায় না। এখানে সরকারের তো কোনো মাথা ব্যথা নাই। আমি একটা স্টেটমেন্টও দেখলাম না সরকারের কাছ থেকে যে হ্যাঁ এরকম একটা হয়েছে এত বড়। আফটার অল যখন আমাদের এখানে আনএমপ্লয়মেন্ট বাড়ে, হ্যাঁ আনএমপ্লয়মেন্ট, সেটা তো আবার দেশের উপরে একটা প্রভাব ফেলে, কারণ সেই মানুষ যে বেকার হয়ে গেল, তার যে কন্ট্রিবিউট করার যে ক্ষমতা, সেটা তো চলে যাচ্ছে। তখন এই লোকটা যখন আনএমপ্লয়েড থাকে, তখন আলটিমেটলি তো সরকারকেও কিছু দায়িত্ব নিতে হবে, কারণ রেভিনিউ জেনারেশনও তো তার বন্ধ হয়ে গেছে। রেভিনিউ জেনারেশন, সে ট্যাক্স দিতে পারে না, সেটার অনেক রেপারকাশন আছে। কিন্তু সরকারের একটা স্টেটমেন্টও আমরা দেখি নাই, বা একটা নেগোশিয়েট করা অন্য বাইল্যাটারালদের সঙ্গে যে তোমরা এদেরকে মানে এই যে আরো ফান্ডিং বাড়াবে বা কিছু করবে, সেরকম কিছু নাই। সো সব দিকে খুবই ভালনারেবল হয়ে গেছে আমাদের উন্নয়ন কর্মীরা। এদেরকে আসলে অ্যাবজর্ব করার মানে ক্ষমতা বা ফিউচারে কোনো স্কোপ আমি খুব কম দেখছি। তাই এখন হয়তো উন্নয়ন সংগঠনগুলোকে অন্যভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, যে এই যে মানে এটা একটা এত বড় ধাক্কা এসছে যে উন্নয়ন সংগঠনদেরকে চিন্তা করতে হবে যে আমরা কতটা ডোনার ডিপেন্ডেন্ট থাকলে আমাদের ভবিষ্যৎ। আপা এই জায়গায় যেমন এর আগে তো আরও অনেকগুলো ইন্টারভিউ হয়েছে, যেমন অক্সফাম থেকে যিনি কান্ট্রি ডিরেক্টর এসেছিলেন, উনি এসেছিলেন, তার সাথে আমাদের এখানে একজন সার্ভাইভার ছিলেন। উনি কিন্তু খুব ভালো একটা পজিশনে ছিলেন, অনেক সিনিয়র পজিশনে ছিলেন, রাতারাতি ওনার জব চলে যায়। তো সেক্ষেত্রে উনি ওনার এক্সপিরিয়েন্সগুলো বলেছে যে গভর্নমেন্টের কাছ থেকে বা এরকম অন্যান্য যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু ওনারা সেরকম কোনো আশ্বাস বা সেরকম কোনো প্ল্যানিংয়ের কিছুই পাননি। তো সেই জায়গায় তো আসলে আপা 50,000 যদি আমরা একদম নিট 50,000 ধরি, ইটস এ হিউজ গ্যাপ। এবং এরা সবাই হলো রিসোর্সফুল পিপল, এরা কিন্তু এদেরকে বিভিন্ন ট্রেনিং করে অবশ্যই রিসোর্সে পরিণত হচ্ছে। আমরাই তো এমজেএফ থেকে হাজার হাজার মানুষকে আমরা উন্নয়ন কর্মীদের ট্রেনিং দিয়েছি, মানে কয় হাজার। আর 22 বছর আমাদের তো আমাদের ম্যান্ডেট কিন্তু ইমপ্লিমেন্টারদের চাইতে ডিফারেন্ট। তুমি জানো আমরা পার্টনারশিপের মাধ্যমে কাজ করি, এবং আমাদের পার্টনার আমরা কোনো একটা নির্দিষ্ট একটা কোনো বিষয় আমরা তাদেরকে যেমন ফান্ড দেই, তার পাশাপাশি ক্যাপাসিটি বিল্ড করি। সো আমরা একদম ফ্রন্ট রানিং স্টাফদেরও
তাদেরকেও অনেক, সো এরা যখন বেকার হয়ে যায় তখন তো একটা হিউজ একটা লস অফ রিসোর্সেস, কারণ ওরা বসে গেছে, এই নলেজ নিয়ে স্কিল নিয়ে বসে আছে। রাইট। তো তাহলে আপা এই সিচুয়েশনটা আসলে এখন কেমন করে হ্যান্ডেল করা যাবে, মানে হোয়াট ইজ ইয়োর, এটাই হলো সবচেয়ে বড় একটা প্রশ্ন, যে এই সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করা যায়। একটা তো আমাদের বুঝতে হবে যে এনজিওদের স্ট্রিমলাইন করতে হবে, আগের মতন বড় থাকতে পারবে না, ছোট হতে হবে। বড় বলতে বাজেটটার কথা আপনি বলছেন, বাজেটের ক্ষেত্রে? হ্যাঁ জি, বাজেট। আরেকটা জানতে হবে যে শুধু ইউএসএআইডি না, প্রত্যেক বাইল্যাট্রাল সংস্থার ফান্ডিং কমিয়ে দিচ্ছে। ইউক্রেন, দুইটা কারণ, ইউক্রেন ওয়ার, যেটা সব ইউরোপিয়ান ডোনাররা একদম বলে দিয়েছে যে আমাদের ওখানে, ওদেরকে হেড অফিস থেকে বলা হয়েছে যে তোমাদের এখান থেকে বাজেট কমাবে ওদের জন্য, নাম্বার 1। নাম্বার 2 হলো হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, যে দাতা সংস্থাগুলো সেখানে প্রায়োরিটাইজ করে গ্লোবালি যেটা প্রয়োজন অবশ্যই। এই দুই কারণে ফান্ডিং ডেভেলপমেন্ট সংগঠনগুলোর জন্য কমবে, এখন এটা ইউএন থেকেও কমে আসছে। সেটাই, এটা সলিউশন। এখন আমি যেটা এমনি আগে ইনফর্মালি তোমাকে বলছেন, এখন বলবো যে যারা মাইক্রো ক্রেডিট বাংলাদেশে করেছে, যে অর্গানাইজেশনগুলো, এবং অনেক ভুরি আছে, তারা মোটামুটি সাস্টেনেবল, এবং তাদেরকে আমি মনে করি কিছু দায়িত্ব নেওয়া উচিত, এগিয়ে এসে এই মানুষগুলোকে আস্তে আস্তে কতটা অ্যাবজর্ব করা যায়। কারণ মাইক্রো ক্রেডিট তো একটা হিউজ অ্যাসেট ক্রিয়েট করে ফেলেছে। প্রত্যেক সংগঠন, বড় থেকে ছোট, ইট ডিপেন্ডস কত বড় তাদের মাইক্রো ক্রেডিট। এখানে পিকেএসএফ এর একটা বড় একটা রোল আসতে পারে। পিকেএসএফ এই মানুষগুলোর যদি সংগঠিত হয় একটা গ্রুপ করে, তাদেরকে কোনো রকমের ফান্ড দিয়ে, তাদের সিড মানি দিয়ে তাদেরকে মানে কিছু হেল্প করতে পারে নাকি, এই স্কিল লোকজন একটু সিড মানি পেলে মেবি ওরা একটা সংগঠন করতে পারে, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সংগঠন করতে পারে, কনসালটেন্সি অর্গানাইজেশন করতে পারে, বাট দে নিড সিড মানি ফর দ্যাট। সো এখানে পিকেএসএফ এর একটা রোল আছে। মাইক্রো ক্রেডিট যারা করে, যে সংস্থাগুলো খুবই ভায়াবল, সবাই না, প্রাইভেট সেক্টরকে কীভাবে অ্যাট্রাক্ট করা যায়, এটা একটু স্ট্র্যাটেজাইজ করতে হবে। কারণ প্রাইভেট সেক্টর আর এনজিও আমরা অনেক চেষ্টা করেছি কাছাকাছি আনতে, কিন্তু এখনো আমরা অনেক দূরে আছি। ওরা আমাদেরকে বুঝে না, আমরা ওদেরকে বুঝি না। ওরা সবকিছু, ওরা প্রফিট দেখে, কিন্তু অবশ্যই ওরা দেশের উন্নয়নও দেখে। এটা কিন্তু ঠিক না যে ওরা দেশের ডেভেলপমেন্ট চিন্তা করে না, এটা ঠিক না। সো আমরা এই এনজিও সেক্টর তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করে এই মানুষদেরকে, তাদের স্বার্থ আমরা দেখি আর আমাদের স্বার্থ ওরা দেখে, সেটা সিএসআর যে ব্যাংকগুলো, অনেক ব্যাংক, কারণ এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে অনেক মানুষ বেকার হয়ে গেছে, আরেকটা হলো কমিউনিটি মোবিলাইজেশন, কমিউনিটি ডেভেলপমেন্টের একটা বড় একটা ধাক্কা এসছে, বন্ধ হয়েছে। সো এই কমিউনিটি ডেভেলপমেন্ট, মানুষ যখন ভায়াবল হয়, মানুষ সাস্টেনেবল হয় এবং তার ক্রয় ক্ষমতা বাড়ে, তখনই কিন্তু এটার ইম্প্যাক্ট হয় প্রাইভেট সেক্টরের উপরে। সো ওই কানেকশন আমাদের করে একটু দেখাতে হবে যে আমরা যদি আজকে দারিদ্র বিমোচন বা এসব থেকে যদি আমরা সরে আসি, তাহলে তো মানুষের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে। আর অলরেডি কিন্তু এক্সট্রিম পভার্টি বেড়ে গেছে, পভার্টি লেভেল বেড়ে গেছে, এগুলো হচ্ছে। এবং নিশ্চয়ই আমাদের এই যে সোশ্যাল মোবিলাইজেশন, এই যে কাজগুলো থেকে আমরা একটু বিরত এখন থাকছি বিকজ অফ ফান্ড। এটা কোথাও তো একটা ছোট্ট হলেও একটা প্রভাব আছে। সো সেখানে প্রাইভেট সেক্টরের একটা, আর গভর্নমেন্টকে, যেমন ভারতে ওরা একটা ল করে দিয়েছে যে প্রাইভেট সেক্টর এত প্রফিট করলে তার 2% ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেবে। আমরা কি সেটা করতে পারিনি, এবং সেটা অবশ্যই মিসইউজ যেন না হয় সেটা মনিটর করতে হবে। আমার সবসময় আমার ফিলসফি ছিল যে আমরা ডোনারের কাছ থেকে যে টাকা আনি, এটা ম্যাক্সিমাম আমাদের বেনিফিশিয়ারিদের কাছে যাওয়া উচিত, আমাদের কাছে না, বা পার্টনারদের কাছে না। হ্যাঁ, সবাইকে সাস্টেইন করে
কিন্তু আমার সেই গরিব মানুষ, সেই নারী যে 2 কিলোমিটার হাঁটে এক কলসি পানির জন্য, তার জীবনে আমরা তো প্রভাব আনতে চেষ্টা করছি, তার জীবন আমরা পরিবর্তন আনা। তো সেখানে আমরা কিভাবে তার লাইফ একটু বেটার করতে পারি, আমাদের ফোকাস কিন্তু হতে হবে সেখানেই। এবং এটা করতে গিয়ে আমাদের এই সংগঠনগুলো সাস্টেন করাতে হবে এবং এই মানুষ, এই স্কিলড যে উন্নয়ন কর্মী, তাদের সাস্টেন করতে হবে। আর ফাইনালি যেহেতু আমি একজন নারী আন্দোলন এবং নারীর অধিকার নিয়ে আমার সারা জীবনের কাজ, আমি মনে করি এটা সব কিছু প্রভাব নারীদের উপরে বেশি বিরাটভাবে পড়ছে। তাদের যদি তারা হাউসওয়াইফ হয় তাহলে স্বামীর চাকরি চলে গেছে, সে নিজে যদি প্রফেশন হয় তার চাকরি চলে গেছে, তার পরিবার একটা বিপন্ন জায়গায় এসে গেছে এবং সেটা নারীর উপরে প্রভাব পড়ছে। সো আসলে প্রভাব আমরা ডিরেক্টলি যা দেখছি, ইনডিরেক্ট প্রভাব অনেক বেশি। লাইভলিহুডে প্রভাব আছে, আমাদের দৈনন্দিন যেই আমাদের স্ট্যান্ডার্ড এটাতে প্রভাব আছে, আমাদের নাম্বার অফ বেনিফিশিয়ারিজ বলেন বা নাম্বার অফ পার্টিসিপেন্টস বলেন আমাদের প্রোগ্রামগুলোতে, সেটাতে প্রভাব আছে, পার্টনারশিপে প্রভাব আছে শিক্ষায়, প্রভাব আছে স্বাস্থ্যে। তো এই জন্যে আমরা আসলে কোনোভাবেই এটাকে অ্যাভয়েড করতে পারবো না। আপা যেই কথাগুলো বললেন এটা আসলে অ্যাকচুয়ালি এটা পুরো বাংলাদেশের বক্তব্য, সকলে এইভাবেই কথা বলেছেন। তার সাথে সাথে আপা আরও কিছু যুক্ত করেছেন যে কোন কোন অর্গানাইজেশনগুলো এখানে ভালো ভূমিকা পালন করতে পারেন। আপনাদের যদি এরকম কোনো সাজেশন থাকে আপনারা অবশ্যই আমাদের জানাবেন এবং সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। দেখতে থাকবেন দ্য ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপা, আপনাকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ।